হ্যালো ভিউয়ার্স, অচ্যুতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা একাদশ শ্রেণীতে অর্থাৎ ক্লাস 11-এ পড়ছো, সেকেন্ড সেমিস্টারে, তোমাদের যে ইতিহাস সাবজেক্টটি রয়েছে, এই ইতিহাস সাবজেক্টের যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে এবং নাম্বার প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। দেখো, একাদশ শ্রেণী ইতিহাস সেকেন্ড সেমিস্টার, এখানে সিলেবাস এবং নাম্বার বিভাজন এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। 2024-25 সিলেবাস আলোচনা করব। তা তোমরা জানো যে তোমাদের 100 নম্বরের টোটাল পরীক্ষা হবে দুটি সেমিস্টার মিলে। তার মধ্যে 20 নাম্বার প্র্যাকটিক্যাল এবং 40 করে দুটি সেমিস্টারে নাম্বারটি ভাগ করা রয়েছে। তা প্রথম সেমিস্টারে তোমাদের 3টি চ্যাপ্টার ছিল, চ্যাপ্টার 1, 2, 3, এবং এই 3টি চ্যাপ্টারে তোমাদের শর্ট কোশ্চেনের পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে। আর এবার সেকেন্ড সেমিস্টারে বাকি থাকছে আর 40 নাম্বার, এবং এখানে 40 নাম্বারটা তোমাদের কিন্তু বড় প্রশ্ন অর্থাৎ লং কোশ্চেনের অ্যান্সার করতে হবে। প্রশ্নের নাম্বারের টাইপ থাকবে 8 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন এবং 3 নম্বরের প্রশ্ন। তা এখানেও তোমাদের ফার্স্ট সেমিস্টারের মতো 3টি চ্যাপ্টার থাকবে, অর্থাৎ চ্যাপ্টার 4, 5, 6 ফার্স্ট সেমিস্টারে পড়েছিল 1, 2, 3, আর সেকেন্ড সেমিস্টারে তোমরা পড়বে 4, 5 এবং 6। তাহলে এখানে মোট ইউনিট বা অধ্যায় কটা রয়েছে? 3টি অধ্যায় রয়েছে। দেখো, টোটাল ইউনিট 3 অর্থাৎ 3টি ইউনিট রয়েছে এবং ফুল মার্কস এখানে 40 নাম্বার, টোটাল 40 নাম্বারের পরীক্ষা। তো এই 4টি যে তোমাদেরকে ইউনিট রয়েছে, কোন ইউনিট থেকে কত নম্বরের প্রশ্ন আসবে, কোন টাইপের কোশ্চেন আসবে, সেটা দেখো আমরা এখানে একটু বোর্ডে আলোচনা করে নিই। দেখো, ইউনিট 4 অর্থাৎ এটাই কিন্তু তোমাদের প্রথম চ্যাপ্টার। ইউনিট 4 এখানে মার্কস 50 অর্থাৎ 15 নাম্বারের প্রশ্ন আসবে তোমাদের প্রথম চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 4 ইউনিট 4 থেকে 15 নম্বরের প্রশ্ন আসবে। তার মধ্যে 8 নম্বরের প্রশ্ন 8 মার্কসের কোশ্চেন একটা আসবে, মানে একটা লিখতে হবে, দুটো থাকবে এখানে 1 কোশ্চেন। 4 নম্বরের প্রশ্ন থাকবে একটি, 3 নম্বরের প্রশ্ন থাকবে একটি, 8 নম্বরের একটি, 4 নম্বরের একটি, 3 নম্বরের একটি। এই 8, 4, 3 এটাকে যোগ করলে দাঁড়ায় 15 নম্বর। তাহলে ইউনিট 4 থেকে তোমাদের 15 নম্বরের পরীক্ষা হবে। এবার আসছি ইউনিট 5। ইউনিট 5 থেকে তোমাদের 10 নম্বরের প্রশ্ন আসবে। ইউনিট 5 মার্কস 10। এখানে প্রশ্ন আসবে দুই ধরনের, অর্থাৎ এখানে 4 এবং 3 নম্বরের প্রশ্ন আসবে, 8 নম্বরের বড় প্রশ্ন আসবে না। টিকা প্রশ্ন আসবে 4 নম্বরের প্রশ্ন একটি আর 3 নম্বরের প্রশ্ন দুটি। এই 10 নম্বর, 3 নম্বরের দুটি প্রশ্ন 6 আর 4 নম্বরের একটি 10। এই 10 নম্বরের প্রশ্ন আসবে ইউনিট 5 থেকে। এবার আসবো ইউনিট 6, যেখানে 15 নম্বরের প্রশ্ন আসবে। দেখো, ইউনিট 6 মার্কস 15, 15 নাম্বার, এবং 8 নম্বরের প্রশ্ন আসবে একটি, 4 নম্বরের একটি, 3 নম্বরের একটি, 15 নাম্বার। তাহলে তোমাদের ইউনিট 4 এবং ইউনিট 6 4 এবং 6 এই দুটি ইউনিট থেকে 15 নম্বরের প্রশ্ন আসবে, এবং এই দুটি ইউনিট থেকে একই টাইপের কোশ্চেন হবে, 8 নম্বরের একটি, 4 নম্বরের একটি, 3 নম্বরের একটি। শুধুমাত্র ইউনিট 5-এ তোমাদের প্রশ্ন হবে 10 নম্বরের, সেখানে 8 নম্বরের প্রশ্ন থাকবে না, থাকবে 4 নম্বরের প্রশ্ন একটি, 3 নম্বরের প্রশ্ন দুটি। তো এই ছিল তোমাদের নাম্বার প্যাটার্ন, অর্থাৎ নম্বরের যে বিভাজন, সেই বিভাজনটা আমি এখানে তোমাদের বললাম। ইউনিট 4, ইউনিট 5 এবং ইউনিট 6। এবার আমরা দেখে নেব আমাদের সিলেবাসটা কি রয়েছে। তা 4, 5, 6 এই 3টি ইউনিট রয়েছে। তার মধ্যে প্রথম যে ইউনিট আছে 4 নম্বর ইউনিট, সেই ইউনিটটাই আমি এখানে বোর্ডে তোমাদের সামনে লিখেছি। দেখো, এখানে দেখে দেখে তোমাদের লেখার কোনো প্রয়োজন নেই, কারণ একদম ভিডিওর শেষে আমি এইগুলো একবার অন স্ক্রিনে তোমাদের সামনে লিখে দেখাবো, তোমরা সেখান থেকে পারলে লিখে নেবে। এখানে মূলত কি রয়েছে বিষয়টা সেটা তোমাদেরকে কিন্তু একটু জেনে রাখা প্রয়োজন, তার জন্যই এই ক্লাসের অবতারণা। দেখো, সিলেবাস নিয়ে বলছি। ইউনিট 4, ইউনিট 4 এর আবার দুটো পার্ট রয়েছে, অর্থাৎ 4.1 এবং 4.2। তাহলে 4 নম্বর ইউনিটের দুটো ভাগ, একটা 4.1, একটা 4.2। 4.1 যার নাম রাষ্ট্রের প্রকৃতি ও আদর্শ, অর্থাৎ রাষ্ট্রগুলির প্রকৃতিগতভাবে কেমন ছিল, তার চরিত্রটা কেমন ছিল, তার বৈশিষ্ট্যটা কেমন ছিল, সেই দিকটা নিয়ে আলোচনা হবে 4.1-এ। আর 4.2-তে হবে শাসনের কাঠামো, অর্থাৎ একটা রাষ্ট্রকে পরিচালনা করতে গেলে একটা সরকারের প্রয়োজন হয়, একটা শাসক বর্গের প্রয়োজন হয়, কর্মচারীর প্রয়োজন হয়। তা সেই শাসনের কাঠামোটা কেমন? তা 4.1-এ রয়েছে রাষ্ট্রের প্রকৃতি আর 4.2-এ রয়েছে শাসনের কাঠামো। এখন
4.1-এ যেটা রাষ্ট্রের প্রকৃতি, তারও আবার দুটো ভাগ রয়েছে, একটা ভারতীয় প্রেক্ষাপট আর একটি ইউরোপীয় প্রেক্ষাপট। দেখে নাও, দেখো, এ ভারতীয় প্রেক্ষাপট আর বি ইউরোপীয় প্রেক্ষাপট, অর্থাৎ রাষ্ট্রের প্রকৃতিও আবার দুটো অংশে ভাগ করা হলো, একটা ভারত একটা ইউরোপ। তা ভারতে কি কি রয়েছে দেখো, এখানে 3টি পার্ট রয়েছে। মানে ভারতীয় প্রেক্ষাপটের মধ্যে প্রথম যে অংশটা আছে কৌটিল্যের অর্থশাস্ত্র। তো কৌটিল্য কে ছিলেন? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন এই কৌটিল্য বা চাণক্য। তিনি একটি গ্রন্থ লিখেছিলেন অর্থশাস্ত্র। এই গ্রন্থে তিনি বলেছিলেন যে রাজার কি করা উচিত আর কি করা উচিত নয়। এছাড়া তিনি একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে যেসব জিনিসের প্রয়োজন, যেমন রাজ কোষাগার প্রয়োজন, সামরিক যে বাহিনী, এই বাহিনীর প্রয়োজন, গুপ্তচরের প্রয়োজন, একটা সুদক্ষ রাজার প্রয়োজন, অনুগত প্রজার প্রয়োজন, এরকম 7টি অঙ্গের কথা বলেন, যাকে বলা হয় সপ্তাঙ্গ তত্ত্ব। এছাড়া রাজার কি কর্তব্য, রাজা সবসময় জনগণের প্রতি নজর রাখবেন এবং সর্বদা তিনি কর্মঠ হবেন, বিলাসী হবেন না, অত্যাচারী হবেন না, সদা জাগ্রত থাকবেন, প্রজাদেরকে তিনি নিজের সন্তান মনে করবেন। এই সমস্ত কিছু তিনি লিখেছিলেন এই অর্থশাস্ত্র গ্রন্থে, কৌটিল্যের অর্থশাস্ত্রে। তো এখানে পড়তে হয় যে কৌটিল্যের এই অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কি, এবং তিনি এই যে সপ্তাঙ্গ তত্ত্বের কথা বলা হচ্ছে এটা কি, এবং এই কৌটিল্যের অর্থশাস্ত্রে তিনি একটা বিষয় তুলে ধরেছিলেন মণ্ডল তত্ত্ব। সেটা কি? মণ্ডল তত্ত্ব মানে ঘিরে ফেলা, শত্রুকে ঘিরে ফেলা, অর্থাৎ কোন শত্রু রাষ্ট্রকে তার পার্শ্ববর্তী যেসব দেশগুলো রয়েছে তার সাথে মিত্রতা করে সেই শত্রু রাষ্ট্রকে ঘিরে ফেলা, এই সিস্টেমটাকে বলা হয় মণ্ডল তত্ত্ব। তাই এই সব কিছু রয়েছে এই কৌটিল্যের অর্থশাস্ত্রের ভিতরে। এরপরে দেখো রয়েছে জিয়াউদ্দিন বার্নির ফুতহাতি জাহানদারি। জিয়াউদ্দিন বার্নি কে ছিলেন? সুলতানি জগতে যখন মুসলিম শাসন শুরু হয় ভারতে, সেই কুতুবউদ্দিন আইবকের হাত ধরে, মোহাম্মদ ঘুরির হাত ধরে 1206 সালে সুলতানি শাসনের সূচনা হয়, এবং এই সুলতানি বংশ 320 বছর রাজত্ব করে। 1526 সালে বাবরের হাতে পরাজিত হয়ে সুলতানি বংশের পতন ঘটে। এখন এই সুলতানি রাজত্বকালে 320 বছরের সুলতানি বংশের ইতিহাসে শ্রেষ্ঠ ঐতিহাসিক ছিলেন জিয়াউদ্দিন বার্নি। তিনি অনেক গ্রন্থ লিখেছেন, তার মধ্যে একটা গ্রন্থ খুবই গুরুত্বপূর্ণ, তার নাম ফুতহাত-ই জাহানদারি। এই ফুতহাত-ই জাহানদারিতে কি রয়েছে না, সুলতানি রাষ্ট্রটা কেমন সেই বিষয়টা নিয়ে লেখা আছে। দেখো তার পরের ইউনিট মানে টপিকটা দিল্লির সুলতানির প্রকৃতি। তা দিল্লিতে যে মুসলিম শাসন শুরু হয়েছিল, সুলতানরা রাজত্ব করতেন, তার প্রকৃতিটা কেমন? তার প্রকৃতি ছিল ধর্মাশ্রয়ী প্রকৃতি, অর্থাৎ ধর্মকে কেন্দ্র করে এই সুলতানরা রাজ্য পরিচালনা করতেন। ভারতবর্ষ ছিল হিন্দুস্থান, হিন্দুদের বসবাস। এখানে মুসলিমরা আসার পর তারা গোড়া উলেমাদের দ্বারা, অর্থাৎ ইসলাম ধর্মের যারা ব্যাখ্যাকর্তা, সেই উলেমাদের দ্বারা বশবর্তী হয়ে সুলতানরা নানা রকম ধর্মীয় বিধি নিষেধ হিন্দুদের উপরে কিন্তু চাপিয়ে দিয়েছিলেন এবং রাষ্ট্রকে পরিচালনা করেছিলেন কোরআনের নীতি অনুযায়ী। তাই সুলতানি, পুরো সুলতানি সাম্রাজ্যটা ছিল বা সুলতানি যুগের শাসন ব্যবস্থা ছিল ধর্ম কেন্দ্রিক। তাই একে বলা হয় ধর্মাশ্রয়ী শাসন ব্যবস্থা। যদিও এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, এটা তোমাদের বড় প্রশ্ন হিসেবে 8 নম্বরে পড়তে হবে, তখন আমি এগুলো ডিটেলসে আলোচনা করব। তা যাই হোক, এখানে তাহলে ভারতীয় প্রেক্ষাপটে রাষ্ট্রের প্রকৃতি বলতে 1 কৌটিল্যের অর্থশাস্ত্রে কি কি বলা হয়েছে, আর 2 জিয়াউদ্দিন বার্নির যে ফুতহাত-ই জাহানদারি সেই বইতে কি কি বিষয় আলোচনা করা হয়েছে এবং রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে তিনি কি বলেছেন। এখানে দুটো বিষয় পড়তে হবে, কৌটিল্য আর জিয়াউদ্দিন বার্নি। এরপরে দেখো রয়েছে এই 4.1 এর যে আরেকটা পার্ট আছে ইউরোপীয় প্রেক্ষাপট। সেই ইউরোপীয় প্রেক্ষাপটে আমাদেরকে পড়তে হচ্ছে গ্রিক এবং রোমান সাম্রাজ্য। তো গ্রিক দেশ, প্রাচীনকালে গ্রিক দেশে প্রথমে নগর রাষ্ট্র গড়ে ওঠে, পলিশ গড়ে উঠেছিল, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য গড়ে উঠেছিল, যাকে আমরা বলি পলিশ। এবং এই পলিশগুলির মধ্যে দ্বন্দ্ব ছিল, তার মধ্যে দিয়ে স্পার্টা, এথেন্স, করিন্থ এই সমস্ত পলিশের উত্থান ঘটে। তা গ্রিসে কিভাবে এই পলিশের উত্থান হয়েছিল এবং একটা সময় এই পলিশের পতনও হয়,
কিভাবে তার পতন হয় সেগুলো আমাদেরকে পড়তে হয়। এরপরে দেখো রোমান সাম্রাজ্য। তা ইতালির রাজধানী রোম, সে রোমকে কেন্দ্র করে রোমান সাম্রাজ্য গড়ে ওঠে এবং ইউরোপে সর্বাপেক্ষা বৃহৎ সাম্রাজ্য এখনো পর্যন্ত ছিল এই রোম সাম্রাজ্য। খুবই বড় সাম্রাজ্য ছিল রোম সাম্রাজ্য। তাদের সামরিক শক্তি ছিল অনেক উন্নত এবং যথেষ্ট, তাই সেই সামরিক শক্তির সাহায্যে তারা সমগ্র ইউরোপ জয় করে নিয়েছিল। তো এই রোমান সাম্রাজ্যের বিভিন্ন দিক আমাদেরকে পড়তে হবে। তাদের রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা, তাদের সময় বিভিন্ন নগরের উত্থান ঘটে, শিল্প সাহিত্যের বিকাশ ঘটে, এই সমস্ত দিক নিয়ে আমাদের পড়তে হবে রোমান সাম্রাজ্য। এবং গ্রিক ও রোমান সাম্রাজ্যে যারা একেবারে সমাজের নিম্ন স্তরে ছিল তারা ছিল দাস। দাসেদেরকে কাজে লাগিয়ে তারা চাষবাস করতেন। সমস্ত মুটে মজদুরের কাজ এই দাসদেরকে দিয়ে করানো হতো। যুদ্ধে যারা পরাজিত হতেন তাদেরকে দাস হিসেবে নিয়োগ করা হতো। তাহলে দাসেদের উপরে কিন্তু এখানে অনেকটাই পড়ার আছে গ্রিস এবং রোমের উপরে। কিভাবে দাসেদের উৎপত্তি হয়, কিভাবে দাস ভিত্তিক অর্থনীতি গড়ে ওঠে এই গ্রিক এবং রোমে। এরপরে দেখো যেটা রয়েছে টমাস ক্রোমওয়েল। টমাস ক্রোমওয়েল ছিলেন একজন রাজনীতিবিদ। তিনি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। ইংল্যান্ডের স্টুয়ার্ট বংশের রাজা ছিলেন সপ্তম হেনরি। এই সপ্তম হেনরি ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর বর্সওয়ার্থ বা গোলাপের যুদ্ধে জয়লাভ করে তিনি স্টুয়ার্ট বংশ প্রতিষ্ঠা করেন ইংল্যান্ডে এবং ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়ে তিনি দেশের ক্ষমতা আস্তে আস্তে সমস্ত দিক দিয়ে নিজের হাতে নেন। এমনকি ধর্মের ব্যাপারেও তিনি ছিলেন চূড়ান্ত ক্ষমতার অধিকারী। একদিকে ছিলেন রাজা, অন্যদিকে ছিলেন ধর্মীয় প্রধান এবং দেশের মধ্যে সমস্ত ক্ষমতা, প্রশাসনিক, অর্থনৈতিক, সামরিক, রাজনৈতিক সব ক্ষমতা একে একে নিজের হাতে নিয়ে নেন এবং দেশের ভিতরে যারা বিদ্রোহী জমিদার তাদেরকে দমন করেন। আর তার এই কাজে সাহায্য করেছিলেন টমাস ক্রোমওয়েল, অর্থাৎ তার প্রধানমন্ত্রী। তা টমাস ক্রোমওয়েলের নেতৃত্বে এই সপ্তম হেনরি ইংল্যান্ডে একটা নতুন ধরনের রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। আগেও রাজতন্ত্র ছিল, কিন্তু এখন যে রাজতন্ত্রটা তিনি প্রতিষ্ঠা করছেন সেটা ছিল একেবারে নতুন ধরনের রাজতন্ত্র। তো ইংল্যান্ডের এক স্বনামধন্য ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি এই রাজতন্ত্রকে বলেছেন, স্টুয়ার্ট এই রাজতন্ত্রকে বলেছেন নব্য রাজতন্ত্র বা নিউ মোনার্কি। এই নিউ মোনার্কি বা নব্য রাজতন্ত্রটা কি, কিভাবে প্রতিষ্ঠা করা হলো টমাস ক্রোমওয়েলের নেতৃত্বে, এবং টমাস ক্রোমওয়েল এটাকে প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক সংস্কার করেছিলেন, সেই সংস্কার কার্যের বিবরণ সবকিছু নিয়ে আমাদেরকে পড়তে হবে টমাস ক্রোমওয়েলের নব্য রাজতন্ত্র। তো এগুলো ছিল ইউরোপীয় প্রেক্ষাপট, যেখানে ইংল্যান্ডে টমাস ক্রোমওয়েলের নব্য রাজতন্ত্র এবং গ্রিস ও রোম, রোমান সাম্রাজ্যের উত্থান, তার পতন, রোমের দাস ব্যবস্থা, কৃষি, শিল্প, বাণিজ্য, স্থাপত্য শিল্প, এগুলো আমাদেরকে পড়তে হবে। পাশাপাশি গ্রিক দেশেরও কিন্তু আমাদের গ্রিসের পলিশের কিভাবে উত্থান হলো, কিভাবে পলিশের পতন হলো, এই সব কিছুই আমাদের এখানে পড়তে হচ্ছে ইউরোপীয় কনটেক্সটে। এছাড়া প্রথমে যেটা রয়েছে ভারতীয় কনটেক্সটে, সেখানে আমাদের পড়তে হচ্ছে কৌটিল্য আর জিয়াউদ্দিন বার্নি। এই ইউরোপীয় প্রেক্ষাপট আর এই হচ্ছে ভারতীয় প্রেক্ষাপট, এইগুলো নিয়ে 4 নম্বর ইউনিটের প্রথম অধ্যায়টা, মানে প্রথম পার্ট 4.1, এরপরে আসছি 4.2। এই সব কিছুই কিন্তু 4 নম্বর ইউনিটে। 4 নম্বর ইউনিটটা সব থেকে বড় ইউনিট। এরপরে দেখো রয়েছে 4.2, 4 নম্বর ইউনিটের সেকেন্ড পার্ট, শাসনের কাঠামো। এখানে প্রথমে যেটা রয়েছে দেখো, পারস্যের প্রাদেশিক শাসক। পারস্য একটা বিরাট বড় সাম্রাজ্য ছিল, মানে পারস্য বলতে এখন ইরাক, ইরান এই অঞ্চলটাকে বোঝায়। তো এই অঞ্চলের যে সাম্রাজ্য গড়ে ওঠে তার নাম হচ্ছে পারস্য সাম্রাজ্য, যার রাজধানী ছিল ব্যাবিলন। এই পারস্যে যারা রাজত্ব করতেন যে রাজবংশ, তাদের নাম ছিল সাসানীয় রাজবংশ। এই সাসানীয় রাজবংশের সম্রাটরা বা সুলতানরা বিরাট বড় সাম্রাজ্য শাসন করতেন এবং সাম্রাজ্যকে ভালো করে শাসন করার জন্য অনেকগুলো রাজ্যে ভাগ করেন, প্রদেশে ভাগ করেন এবং এক একটা প্রদেশকে এক একজন প্রাদেশিক শাসনকর্তার হাতে পুরো প্রদেশের শাসনের দায়িত্ব দিয়েছিলেন। এই প্রাদেশিক শাসনকর্তাকে বলা হয় প্রদেশপাল বা ক্ষত্রপ বলা হয়। যেমনটা ভারতের কথা বলি, ভারতে প্রধানমন্ত্রী রয়েছেন, কেন্দ্রে বসে আছেন সারা দেশের প্রধানমন্ত্রী, আবার প্রতিটা রাজ্যে কিন্তু একজন করে মুখ্যমন্ত্রী রয়েছেন। ঠিক সেই রকম পারস্য সাম্রাজ্যে সম্রাট আছেন কেন্দ্রে বা রাজধানীতে বসে, তিনি সমগ্র রাষ্ট্রের প্রধান। আবার প্রতিটা রাজ্যেরও একজন করে শাসনকর্তা রয়েছেন, যার নাম হচ্ছে ক্ষত্রপ।
এই পারস্য দেশের একটা জাতি ভারতবর্ষে আসে মৌর্য যুগের পরবর্তীকালে, যাদের নাম হয় শক, এবং তারা ভারতবর্ষের উত্তর পশ্চিম দিক গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, পাঞ্জাব এই অঞ্চলে তারা শাসন কায়েম করেছিল, এবং তাদের রাজাদের বলা হয় কিন্তু ক্ষত্রপ, শক ক্ষত্রপ। যেমন ভারতবর্ষের ইতিহাসে এরকম কয়েকজন শক ক্ষত্রপ রাজা রয়েছে, নহপান, রুদ্রদামন। এই রুদ্রদামন জুনাগড়ে একটা শিলালিপি লিখেছিলেন, জুনাগড় শিলালিপি। তাই এই পারস্য দেশের যিনি শাসনকর্তা তার নাম ছিল ক্ষত্রপ। তা ক্ষত্রপরা কিভাবে প্রদেশকে শাসন করতেন, কিভাবে সবকিছু নিয়ন্ত্রণ করতেন একটা প্রদেশে, সে সমস্ত কিছু নিয়ে আমাদেরকে পড়তে হবে এই অংশে। পারস্যের প্রাদেশিক শাসক ক্ষত্রপ। এরপরে দেখো রয়েছে চীনের ম্যান্ডারিন। তা পারস্য থেকে আমরা এবার চলে যাব চীন দেশে। তা চীন দেশের ম্যান্ডারিন ছিল সর্বোচ্চ কর্মচারী, সম্রাট ছিলেন চীনের সম্রাট। আর সম্রাট সমগ্র দেশ পরিচালনা করতেন, শাসন করতেন এক বিশেষ শ্রেণীর কর্মচারীদের দ্বারা। এই বিশেষ শ্রেণীর কর্মচারীদের বলা হয় ম্যান্ডারিন। এই ম্যান্ডারিনরা কিন্তু উচ্চ শিক্ষায় শিক্ষিত ছিলেন, অর্থাৎ যারা খুবই পড়াশোনায় ভালো, তারা বিভিন্ন পরীক্ষার ভিতর দিয়ে এই ম্যান্ডারিন হতেন। যেমন আমাদের দেশে এখন আইএএস অফিসার হয়, জেলা শাসক, মহকুমা শাসক, এগুলো হচ্ছে সর্বোচ্চ পদাধিকারীর পদ। ঠিক চীনেও কিন্তু যারা মেধাবী ছাত্র, তারা সর্বোচ্চ স্তরের যে সরকারি চাকরির পরীক্ষা তার ছিল ম্যান্ডারিনের পরীক্ষা, এবং ম্যান্ডারিন পরীক্ষায় পাশ করে তারা ম্যান্ডারিন হতেন, এবং এই ম্যান্ডারিন পদ ছিল সর্বোচ্চ পদাধিকারীর পদ। সম্রাট এই ম্যান্ডারিনদের দ্বারা সমগ্র চীন শাসন করতেন। তা ম্যান্ডারিনদের ক্ষমতা কি কি ছিল, তাদের কি কি কার্যাবলী ছিল, কি কি কাজ করতে হতো, সব কিছু নিয়ে আমাদেরকে পড়তে হবে চীনের ম্যান্ডারিনে। এরপরে দেখো রয়েছে দিল্লির সুলতানির ইকতাদার। দিল্লির সুলতানির কথা বলছিলাম, যে সুলতানি যুগে জিয়াউদ্দিন বার্নি ছিলেন শ্রেষ্ঠ ঐতিহাসিক। মোহাম্মদ ঘুরি বা এখানে কুতুবউদ্দিন আইবক 1206 সালে দিল্লিতে সুলতানি বংশ প্রতিষ্ঠা করেন। তারপরে কুতুবউদ্দিন আইবকের পরে সিংহাসনে বসেন তার জামাতা ও কৃতদাস ইলতুৎমিশ। ইলতুৎমিশ কি করেন, দেশের সমস্ত জমিকে ছোট ছোট ভাগে ভাগ করেন। এই ছোট ছোট ভাগগুলোকে বলা হয় ইকতা, অর্থাৎ একখণ্ড জমি, এবং এই জমিগুলো এক একজন ব্যক্তির হাতে দায়িত্ব দেন সেই জায়গা থেকে রাজস্ব আদায় করার। একে বলা হয় ইকতাদার বা মুক্তি বলা হয়, মুক্তি বা মুক্তিদার বা ইকতাদার। অর্থাৎ আমরা যেরকম পরবর্তীকালে জমিদারের কথা শুনেছি, যে কোনো একটা অঞ্চলের জমির মালিক তিনি, ঠিক সেই রকম সুলতানি যুগে এই জমিদারিরই একটা রূপ ছিল কিন্তু ইকতাদার। তো ইকতাদার তার যে অঞ্চল, যে অঞ্চলটা তাকে দায়িত্ব দেওয়া হতো, সেই অঞ্চলের তিনি প্রভু ছিলেন, সেই অঞ্চলের সমস্ত ক্ষমতা তার হাতে ছিল, শাসন, শৃঙ্খলা, আইন, প্রশাসন, অর্থনৈতিক সমস্ত দিক তিনি নিয়ন্ত্রণ করতেন। তো এই ইকতাদারি ব্যবস্থার বৈশিষ্ট্যটা কি, এবং সুলতানি যুগে বিভিন্ন সুলতান যেমন পরপর ক্ষমতায় এসেছেন, যেমন ইলতুৎমিশের পরে রাজিয়া, বলবন, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, প্রতিটা সুলতানের সময় এই ইকতা ব্যবস্থায় কিছু কিছু পরিবর্তন হয়েছে। অর্থাৎ ইকতা ব্যবস্থা কিন্তু আস্তে আস্তে বিবর্তন হয়েছে, চেঞ্জ হতে 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 একটা রূপ ধারণ করেছে। তাই এই ইকতা ব্যবস্থার বিবর্তন পড়তে হবে, ইকতাদার কাকে বলে এটা পড়তে হবে, ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্য আমাদেরকে পড়তে হবে। এরপরে দেখো যেটা রয়েছে মুঘল মনসবদার। তা সুলতানি শাসনের পতন কবে হয়েছিল বললাম, 1526 সালে, 320 বছর পর। 1206 প্রতিষ্ঠিত হয় আর 1526 পতন হয়। 1526 কিভাবে পতন হয়, মোহাম্মদ বাবর তিনি ভারতবর্ষ আক্রমণ করেন, এবং এই সুলতানি বংশের যে ইব্রাহিম লোদি ছিলেন সুলতান, তাকে হটিয়ে দিল্লিতে মুঘল বংশ প্রতিষ্ঠা করেন। এরাও মুসলিম ছিলেন, ফলে একটা মুসলিম শাসনের অবসান হয়, এবং সেখানে অন্য আরেকটি মুসলিম রাজবংশ মুঘলরা তারা রাজত্ব শুরু করে। এই মুঘল বংশের যে ইতিহাস সেটা কিন্তু অনেক দিন ধরে চলে, 1526 থেকে 1750 পর্যন্ত আমরা ধরতে পারি যে এই মুঘল যুগ চলেছিল। এই মুঘল যুগের যে 5 জন সম্রাট রয়েছেন খুবই গুরুত্বপূর্ণ, বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান ও ঔরঙ্গজেব। তারপরেও আরো অনেকে ছিলেন, কিন্তু এই 5 জন ছিলেন গুরুত্বপূর্ণ সম্রাট। তা বাবরের পরে হুমায়ুন, হুমায়ুনের পরে আকবর কিন্তু ক্ষমতায় বসেন, এবং আকবর
50 বছর রাজত্ব করেছিলেন। তিনি ছিলেন ভারতের জাতীয় সম্রাট। হিন্দু মুসলিমের মধ্যে একটা ঐক্য প্রতিষ্ঠা করেন, সমগ্র দেশকে জয় করে যা একটা ঐক্যবদ্ধ করেন, জাতীয় সম্রাটে পরিণত হন এবং সুন্দর একটা শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। তিনি চালু করেছিলেন এই মনসবদারি প্রথা। মনসবদারি প্রথা হচ্ছে সরকারি কর্মচারীদেরকে মনসব বলা হয়, অর্থাৎ যেসব সেনাপতিরা থাকতেন তাদের আন্ডারে থাকতো অনেক সেনা। হয়তো কোনো সেনাপতির আন্ডারে 5000 সেনা আছে, তাহলে তিনি হলেন 5000 সেনার মনসবদার। ওই 5000 সেনার দায়িত্ব তার হাতে রয়েছে, তাদেরকে তিনি বেতন দেবেন। এই বেতন তিনি কোথা থেকে দেবেন? সেই বেতন দেওয়ার জন্য ওই সেনাপতিকে বা ওই মনসবদারকে একখণ্ড জমি দেওয়া হবে। ওই জমি থেকে রাজস্ব আদায় করে তিনি তার খরচ মেটাবেন, তার সেনাদেরকে বেতন দেবেন। যেহেতু তাকে জমি দেওয়া হচ্ছে, তাই তিনি হয়ে যাচ্ছেন জায়গিরদার, মানে জমিদার হয়ে যাচ্ছেন। একদিকে তিনি মনসবদার, অন্যদিকে তিনি আবার জায়গিরদার। অর্থাৎ জায়গিরদার এবং মনসবদার দুটি কিন্তু একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। তা মনসবদারি প্রথা ছিল, সেনাপতিদেরকে এই মনসব হিসেবে নিয়োগ করা হতো, মানে কোনো একটা বিশেষ সংখ্যক সেনাদের দায়িত্ব প্রাপ্ত হতেন এই মনসবদারেরা। তাহলে 4.2-তে আমরা কি দেখছি? শাসনের কাঠামো। সেখানে 4টি ইউনিট রয়েছে, তার মধ্যে 2টো ইউনিট রয়েছে বিদেশে আর 2টো ইউনিট রয়েছে ভারতে। বিদেশে বলতে এক রয়েছে পারস্যের ক্ষত্র, 2 চীনের ম্যান্ডারিন। আর ভারতের প্রেক্ষাপটে রয়েছে সুলতানি যুগের ইকতাদার আর মুঘল যুগের মনসবদার। তো এই সব কিছু আমাদেরকে সব নিয়ে অল ওভার আমাদেরকে পড়তে হবে ইউনিট 4-এ। ইউনিট 4-এ তাহলে আমরা আরেকবার একটু রিপিট করি। ইউনিট 4-এর দুটো অংশ, 4.1, 4.2। 4.1-এর আবার দুটো পার্ট, একটা ভারতীয় প্রেক্ষাপট, একটা ইউরোপীয় প্রেক্ষাপট। ভারতীয় প্রেক্ষাপটে কৌটিল্যের অর্থশাস্ত্র এবং জিয়াউদ্দিন বারানির তারিখি, এই যে ফুতুহাত ই জাহানদারি। আর ইউরোপীয় প্রেক্ষাপটে আমাদেরকে পড়তে হচ্ছে গ্রিস, রোম এবং নব্য রাজতন্ত্র, ইংল্যান্ডের টমাস ক্রোমওয়েল। আর 4.2-তে আমাদেরকে শাসনের উপরে, শাসন ব্যবস্থার উপরে পড়তে হচ্ছে 4টি পার্ট। তার মধ্যে 1-এ রয়েছে পারস্যের ক্ষত্র, 2 চীনের ম্যান্ডারিন, 3-এ রয়েছে সুলতানি যুগের ইকতাদার এবং 4-এ রয়েছে মুঘল যুগের মনসবদার। এই সব কিছু নিয়ে রয়েছে আমাদের ইউনিট 4। এবার আমরা দেখব ইউনিট 5 এবং ইউনিট 6। এবার আমরা দেখব 5 নম্বর ইউনিটে কি রয়েছে এবং 6 নম্বর ইউনিটে কি রয়েছে। তা প্রথমে 5 নম্বর ইউনিট দেখো। ইউনিট 5 এখানকার যে নাম, মানে ইউনিট 5-এর নাম পরিবর্তনশীল সংস্কৃতি। অর্থাৎ যে সভ্যতার যে অগ্রগতি হচ্ছে প্রতিনিয়ত, তার পরিবর্তনশীলতা। অর্থাৎ মানুষ ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে, পরিবর্তন হতে হতে মানুষ প্রগতির পথে এগিয়ে যাচ্ছে। তো তেমন একটা পার্ট এখানে রাখা হয়েছে। দেখো প্রথমে যেটা রয়েছে ক্রুসেড বা ধর্মযুদ্ধ। ক্রুসেড বা ধর্মযুদ্ধটা কি? না, খ্রিস্টান ধর্মের যিনি প্রবর্তক, সেই যিশু খ্রিস্ট, তার জন্মস্থান ছিল জেরুজালেম। আর এই জেরুজালেমটা ছিল তুর্কিস্তানে, অর্থাৎ মুসলিম শাসিত একটি অঞ্চলের মধ্যে ছিল জেরুজালেম। এখন খ্রিস্টানদের কাছে পবিত্র স্থান এই জেরুজালেম, তারা এখানে তীর্থ করতে আসতেন। আবার এই অঞ্চলটা ছিল মুসলিম শাসনের অধীনে। এই মুসলিম শাসকেরা এই জায়গায় যে খ্রিস্টান তীর্থযাত্রীরা আসতেন তাদের উপরে নানাভাবে অত্যাচার করতেন। এবং এই খবর যখন ইউরোপে খ্রিস্টান জগতের কাছে পৌঁছায়, তখন একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তখন খ্রিস্টান ধর্মের যিনি ধর্মগুরু পোপ, সেই পোপ দ্বিতীয় আরবানের নেতৃত্বে খ্রিস্টান জগৎ একজোট হয় এবং একটা বিরাট বড় সৈন্যবাহিনী তৈরি করে তারা এই মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে পথে নামে। এই যুদ্ধটা প্রায় 200 বছর ধরে চলে এবং প্রায় 7 থেকে 8 বার এই ধর্মযুদ্ধ হয়েছিল। এই যুদ্ধকে বলা হয় ক্রুসেড। কেন ক্রুসেড বলা হয়? কারণ যে ক্রুশ চিহ্ন, সেই ক্রুশ চিহ্নকে বুকে নিয়ে বা পতাকার মাঝে ক্রুশ চিহ্ন এঁকে এই ধর্মযোদ্ধারা এই যুদ্ধে অবতীর্ণ হয়। তাই এই যুদ্ধকে বলা হয় ক্রুসেডের যুদ্ধ। এর একটা 200 বছরের রক্তক্ষয়ী সংগ্রাম পরিচালিত হয়। এই ক্রুসেডের কারণগুলো কি, ক্রুসেডের ফলাফল কি, এটা পড়তে হবে আমাদের এখানে প্রথম পার্টে। এরপরে দেখো রয়েছে নবজাগরণ। নবজাগরণ কথাটার মানেই হচ্ছে যে নতুন করে জেগে ওঠা। তো ইতালিতে প্রথমে এই নবজাগরণ হয়,
অবশ্যই ইতালিতে কেন নবজাগরণ হয় তারও একটা প্রশ্ন রয়েছে। দেখো, ইতালিতে নবজাগরণ কেন হয় সেটা বুঝতে গেলে আমাদেরকে রোম সাম্রাজ্য বুঝতে হবে। রোম সাম্রাজ্য বলেছি এর আগে, বিরাট বড় সাম্রাজ্য। পরবর্তীকালে রোম সাম্রাজ্য দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা হয় পশ্চিম রোম সাম্রাজ্য, যার রাজধানী ছিল রোম, আর অন্যটি হয় পূর্ব রোম সাম্রাজ্য, যার রাজধানী হয় কনস্টান্টিনোপল। এবং এই পূর্ব রোমান সাম্রাজ্যকে বলা হয় বাইজান্টাইন সাম্রাজ্য। এবং এই রাজধানী কনস্টান্টিনোপলের পাশেই ছিল বসফরাস প্রণালী, এবং বসফরাস প্রণালী পার করলেই ছিল তুরস্ক। তা তুরস্কের সুলতান দ্বিতীয় হামিদ তিনি কনস্টান্টিনোপল আক্রমণ করেন এবং কনস্টান্টিনোপল দখল করে নেন। ফলে পশ্চিম যে রোম সাম্রাজ্য, পূর্ব রোম সাম্রাজ্য, তার পতন হয়। এবং এই রোম সাম্রাজ্যের পতনের ফলে এই কনস্টান্টিনোপলে যেসব পণ্ডিত ব্যক্তিরা ছিলেন তারা তাদের পুঁথিপত্রকে সঙ্গে নিয়ে তারা ইতালিতে চলে আসেন, পশ্চিম রোম সাম্রাজ্যের ভিতরে চলে আসেন। এবং ইতালির যে নগর রাষ্ট্রগুলো ছিল, ভেনিস, ফ্লোরেন্স, জেনোয়া, পিসা, মিলান, এই সমস্ত শহরে এসে তারা আশ্রয় নেন। এবং এই সমস্ত অঞ্চলে যারা বণিক ছিল, ধনী বণিক, তাদের প্রচুর অর্থ ছিল, তারা কিন্তু পৃষ্ঠপোষকতা করেন, অর্থাৎ টাকা পয়সা দিয়ে সাহায্য করেন এই সমস্ত যে বিতাড়িত জ্ঞানীগুণী পণ্ডিত, এদেরকে আশ্রয় দেন এবং তাদেরকে নতুন করে জ্ঞান চর্চা করতে বলেন। এই সমস্ত বিতাড়িত পণ্ডিতদের হাত ধরে নতুন করে জ্ঞান বিজ্ঞান চর্চা শুরু হয় এবং সবকিছু নতুন করে ভাবনা চিন্তা করা শুরু হয়, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে বিচার বিশ্লেষণ করা শুরু হয়। অর্থাৎ ধর্মীয় গোড়ামি নয়, কুসংস্কার নয়, সবকিছু জ্ঞানের আলোকে যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করা শুরু হয়। এবং দেখা দেয় একটা নতুন করে জাগরণ, যাকে বলা হয় নবজাগরণ। এবং এই নবজাগরণ প্রথমে ইতালিতে হয়েছিল। তা যাই হোক, এই নবজাগরণ হওয়ার ফলে এই নবজাগরণ কোন কোন ক্ষেত্রে হয়? প্রথমত শিল্প সাহিত্যের ক্ষেত্রে হয়। সাহিত্যের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি ঘটে। শেক্সপিয়ার এই সময় একাধিক গ্রন্থ লেখেন, চসার, জিওফ্রে এলটন, আরো বহু বহু ঐতিহাসিক মানে সাহিত্যিক, তারা কিন্তু এই সময় তাদের কালজয়ী কাব্যগ্রন্থ লিখে গেছেন। এছাড়া এই সময় লিওনার্দো দা ভিঞ্চির কথা বলা যায়, চিত্রশিল্পী। তারপরে রাফায়েলের কথা বলা যায়। এরকম একাধিক শিল্পী ছিলেন, বড় বড় ভাস্কর ছিলেন। তারা এই নবজাগরণের সময়ে তারা শিল্প সংস্কৃতির ব্যাপক অগ্রগতি ঘটিয়েছিলেন। তো এই নবজাগরণ আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে এবং শিল্প সংস্কৃতির উপরে কি প্রভাব পড়েছিল নবজাগরণের সেই দিকটা দেখতে হবে। এরপরে দেখো রয়েছে 3, প্রোটেস্টান্ট ধর্ম আন্দোলন। ধর্ম নিয়ে আন্দোলন। কোন ধর্ম? খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে আন্দোলন। দেখো, খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে এই আন্দোলনটা পরিচালনা করেন মার্টিন লুথার, জার্মানির মার্টিন লুথার। কেন করেছিলেন? কারণ তিনি লক্ষ্য করে দেখেন যে খ্রিস্টান ধর্মের মধ্যে নানা রকম কুসংস্কার ঢুকে গেছে এবং যারা ধর্মের গুরু, যারা যারা এই চার্চে বা গির্জায় থাকেন, সেই ফাদার বা পাদ্রী বা যাজক, এনারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছেন। এনারা বিলাস বৈভবে দিন যাপন করছেন এবং প্রচুর অর্থের মালিক, আর ধর্মের মধ্যে নানা রকম জটিলতা প্রবেশ করেছে। এই কারণে মার্টিন লুথার ধর্মকে সংস্কার করার জন্য, ধর্মের কিছু কিছু কুসংস্কারকে দূর করার জন্য তিনি প্রথম এই আন্দোলন শুরু করেন। কিভাবে করেন? তিনি 95টি প্রশ্ন বা বিষয় মানুষের সামনে তুলে ধরার জন্য সেই 95টি প্রশ্ন একটা কাগজে লিখে তিনি ভিটেনবার্গের যে গির্জা ছিল, যে গির্জার দেওয়ালে সেই কাগজটা সেঁটে দেন। ফলে গির্জায় যারা প্রবেশ করে তারা ওই লেখাটা পড়ে তখন মার্টিন লুথারের বক্তব্যটা জানতে পারে। এইভাবে তিনি আন্দোলনটা শুরু করেন এবং ধীরে ধীরে সারা বিশ্বব্যাপী তার এই আন্দোলন কিন্তু ছড়িয়ে পড়ে। এবং তার অনেক সহযোগী ছিলেন এর পরবর্তীতে জুইংলি, ক্যালভিন, এরকম আরো অনেক ব্যক্তি, ইরাসমাস, আরো অনেক ব্যক্তি কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তি তার হয়েও এই আন্দোলন পরিচালনা করেছিলেন। তা তার নেতৃত্বে এই পরিচালিত আন্দোলনকে বলা হয় প্রোটেস্টান্ট আন্দোলন। আর প্রচলিত যে খ্রিস্টান ধর্মটা ছিল, যে ধর্মের প্রধান কেন্দ্রবিন্দু ছিল রোম এবং তার প্রধান ছিলেন পোপ, এই ধর্মটাকে বলা হয় ক্যাথলিক ধর্ম। আর ক্যাথলিক ধর্মের বিরুদ্ধে নতুন করে প্রতিবাদের ভিতর দিয়ে আরেকটি মতবাদ জন্মলাভ করে, তার নাম প্রোটেস্টান্ট মতবাদ। তাহলে খ্রিস্টান ধর্ম দুভাগে ভাগ হয়ে যায়। একটা হয় ক্যাথলিক, অর্থাৎ যারা পুরনো
দিনের যে ধর্ম, প্রাচীনপন্থী ধর্ম। আর এখন মার্টিন লুথারের নেতৃত্বে আরেকটি মতবাদ গড়ে ওঠে, প্রোটেস্ট্যান্ট। এই ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট এই দুটো নিয়েই কিন্তু খ্রিস্টান ধর্ম। তাই এই প্রোটেস্ট্যান্ট ধর্ম আন্দোলনে মার্টিন লুথার কি ভূমিকা নিয়েছিলেন, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে দেখো যে রয়েছে ভক্তি আন্দোলন। ভক্তি আন্দোলন কোথায় হয়েছিল? ভারতবর্ষে হয়েছিল সুলতানি যুগে। যে সুলতানি যুগ 320 বছর চলেছিল, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, এই যে সুলতানরা রাজত্ব করতেন সুলতানি যুগে 1206 থেকে 1526, এই সময়ে উত্তর ভারতে এবং দক্ষিণ ভারতে এই ভক্তি আন্দোলনের সূচনা হয়। ভক্তি অর্থাৎ যে শ্রদ্ধা, অর্থাৎ ঈশ্বরের প্রতি শ্রদ্ধা, ঈশ্বরের প্রতি প্রেম, ভালোবাসা, তার প্রতি নিঃস্বার্থভাবে নিজেকে সঁপে দেওয়া, ঈশ্বরের সাথে প্রেম করা বা ঈশ্বরের প্রতি ভালোবাসা জাগানো, মনের পবিত্রতার সাথে ঈশ্বরের প্রতি নিজেকে সঁপে দেওয়া, এর নামই হচ্ছে ভক্তি। এই ভক্তি আন্দোলন ভারতবর্ষে শুরু হয় এবং এর কিন্তু এক এক অঞ্চলে এক একজন ধর্ম প্রচারকের আবির্ভাব ঘটে। যেমন বাংলাদেশের কথা বলি, ছিলেন শ্রী চৈতন্য দেব, আসামে ছিলেন শঙ্কর দেব, রাজস্থানে ছিলেন মীরাবাই, উত্তর ভারতে ছিলেন ভক্ত দাদু, এছাড়া পাঞ্জাবে ছিলেন গুরু নানক, এছাড়া কবির, রামানন্দ, রামদাস, রামানুজ, আরো অনেক ধর্ম প্রচারকের নাম আমরা জানি এই ভক্তি আন্দোলনের ভিতরে। তো ভক্তি আন্দোলনের প্রভাবটা কি, ভারতের জনজীবনের উপরে এই ভক্তি আন্দোলন কি প্রভাব ফেলেছিল এবং এই সমস্ত ধর্ম প্রচারকরা কার কি কৃতিত্ব অবদান রয়েছে, সব কিছু নিয়ে আমাদেরকে পড়তে হবে ভক্তি আন্দোলনে। এরপরে দেখো রয়েছে কনফুসিয়াস ধর্ম। তো কনফুসিয়াসের নাম আমরা শুনেছি অনেক আগে থেকেই। তিনি ছিলেন চীনের একজন পণ্ডিত। খ্রিস্টপূর্ব 500 অব্দে তিনি এই চীনে জন্মগ্রহণ করেন এবং তিনি একটা নতুন মতবাদ খাড়া করে দিয়ে যান। তার প্রচারিত মতবাদ ধর্ম নয়, তিনি কিছু নৈতিক অনুশাসনের কথা বলেছিলেন, নীতিকতার কথা বলেছিলেন। অর্থাৎ কনফুসিয়াস ধর্ম না বলে আমরা কনফুসীয় নীতি ধর্মের কথা বলতে পারি। কারণ তিনি সমাজকে কিভাবে শৃঙ্খল করা যায়, সমাজকে কিভাবে সঙ্গবদ্ধ রাখা যায়, একটা পরিবারকে কিভাবে সঙ্গবদ্ধ রাখা যায় তার কথা বলেছেন। তিনি বলেছিলেন যে পিতার আচরণ হবে পিতার মতো, পুত্রের আচরণ হবে পুত্রের মতো, স্ত্রীর আচরণ হবে স্ত্রীর মতো। অর্থাৎ এখানে একটা সুশৃঙ্খল নীতি কথা, একটা নৈতিকতার উপরে তিনি কিন্তু জোর দিয়েছিলেন এবং নীতি শাস্ত্রের উপরে তিনি অনেক গ্রন্থ লিখে গেছেন। তা কনফুসিয়াসের এই মতবাদ চীন দেশে প্রায় 2000 বছর ধরে চলেছিল এবং চীন এই কনফুসীয় আদর্শের দ্বারাই পরিচালিত হয়েছিল প্রায় 2000 বছর ধরে। চীনে একটা চৌঠা মে আন্দোলন হয় পিকিং বিশ্ববিদ্যালয়ে 1921 সালে। এই 1921 সাল পর্যন্ত কিন্তু এই কনফুসীয় ধর্ম বা নীতি কথা চীনের জনসমাজকে আচ্ছন্ন করে রেখেছিল। তা চীনের সর্বাপেক্ষা পণ্ডিত ব্যক্তি ছিলেন কিন্তু এই কনফুসিয়াস। এই কনফুসিয়াস সম্পর্কে আমাদেরকে এখানে পড়তে হবে। এছাড়া দেখো রয়েছে তাওবাদ। তাও তা চীনে যখন কনফুসীয় ধর্ম চলে বা কনফুসীয় নীতিকথা, তখন এই কনফুসীয় নীতিকথার বিরুদ্ধে আরেকটি ধর্ম বা আরেকটি মতবাদ মাথাচাড়া দিয়ে ওঠে, তার নাম তাওবাদ। অর্থাৎ চীনে এখানে দুটি মতবাদ চলছে, একটা কনফুসীয় মতবাদ, আরেকটি হচ্ছে তাওবাদ। তাওবাদের যিনি প্রবর্তক তার নাম হচ্ছে লাও ৎজু। এই লাও ৎজু বলেছিলেন যে প্রকৃতির কোলে আশ্রয় নিতে হবে এবং প্রকৃতি হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে এবং প্রকৃতির যে সৃষ্টি রহস্য সেটা আমাদেরকে জানতে হবে এবং আমাদের নিজেদেরকে প্রকৃতির কোলে সঁপে দিতে হবে। তবেই আমরা নিজেকে জানবো, আত্মাকে জানবো, ঈশ্বরকে জানবো এবং জাগতিক সমস্ত সৃষ্টির যে রহস্য সেই রহস্য আমরা জানতে পারবো। তাই এখানে প্রকৃতির উপরে বেশি গুরুত্ব দেওয়া হয় এই তাওবাদে। তাওবাদ আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। এরপরে দেখো রয়েছে শিন্টো ধর্ম। শিন্টো ধর্ম ছিল জাপানে, চীনের পাশে জাপান। জাপানের যে প্রাচীন ধর্ম সেই ধর্মের নাম শিন্টো ধর্ম এবং এই শিন্টো ধর্মে সূর্য দেবতাকে পূজা করা হয়। জাপানের যিনি সম্রাট সেই সম্রাটকেও দেবতা জ্ঞানে পূজা করা হয়। তাই শিন্টো ধর্ম আমাদেরকে পড়তে হয় বা পড়তে হবে। চীনের কনফুসীয় মতবাদ পড়তে হবে, তাওবাদ পড়তে হবে,
ভারতের ভক্তি ধর্ম পড়তে হবে। এই সব কিছু নিয়ে এই 4 নম্বর মডিউলে রয়েছে এই সমস্ত মতবাদগুলি। এর আগে রয়েছে মার্টিন লুথারের ধর্ম সংস্কার আন্দোলন, তার আগে রয়েছে নবজাগরণ, এবং তারও আগে রয়েছে ক্রুসেড বা ধর্মযুদ্ধ। বড় বড় পার্ট, বড় বড় টপিক এগুলো যারা তোমরা পরবর্তীতে অনার্সে পড়বে, হিস্ট্রি অনার্স নিয়ে যদি তোমরা পড়ো, দেখবে এই সমস্ত পার্টগুলো তোমাদেরকে অনেক ডিটেলসে পড়তে হবে। তা যাই হোক, এই ছিল মডিউল 5 এর সিলেবাস। এরপরে আমরা আসব মডিউল 6 অর্থাৎ শেষ যে ইউনিটটা রয়েছে, সেই ইউনিটের কি বিষয় রয়েছে আমরা একবার দেখে নেব। ইউনিট 6, দিগন্তের প্রসার। দিগন্ত মানে কি? যে জায়গা দূরে আমরা দেখতে পাই যে আকাশ এবং মাটি যে জায়গায় মিশে যাচ্ছে তাকে আমরা দিগন্ত বলি, দিগন্ত রেখা। সেটা প্রসারিত হবে, অর্থাৎ মানুষের যে জ্ঞানের সীমা সেটা আরো বেশি দূরে সরে যাবে এবং মানুষের যে চলাফেরার যে জায়গা সেটা আরো প্রসারিত হবে। তাই বলছি দিগন্তের প্রসার। কিভাবে হবে দেখো, প্রথমে রয়েছে আধুনিক বিজ্ঞানের উত্থান। আধুনিক বিজ্ঞান, যে বিজ্ঞানে আমরা এখন বাস করি, সেই বিজ্ঞানের উত্থান হচ্ছে এই সময়ে। কিভাবে হচ্ছে আধুনিক বিজ্ঞানের উত্থান? এবং এই যে আধুনিক বিজ্ঞানের উত্থান হচ্ছে, এই সময়টাকে বলা হয় বিজ্ঞান বিপ্লব। বিজ্ঞান তো আগেও ছিল, প্রাচীন কাল থেকেই বিজ্ঞান আছে, কিন্তু এখনকার বিজ্ঞান অনেক বেশি যুক্তি নির্ভর। আগে যে বিজ্ঞান ছিল সেই বিজ্ঞানের মধ্যে অনেক কুসংস্কার ছিল, বা বিজ্ঞানের মধ্যে ধর্ম ঢুকেছিল। ধর্ম দিয়ে বিচার করা হতো বিজ্ঞানকে, তার বাইরে কিন্তু নয়। বাইবেল কেন্দ্রিক ব্যাখ্যা হতো বিজ্ঞানের। কিন্তু এখন ধর্ম নিরপেক্ষ বিজ্ঞান চর্চা শুরু হচ্ছে। এবং ইউরোপে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল, কেমব্রিজ, অক্সফোর্ড, এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে যারা গবেষক তারা সেখানে নিত্য নতুন গবেষণা করতে থাকেন, এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে বিভিন্ন ল্যাবরেটরি তৈরি করে সেসব জায়গায়ও কিন্তু বিজ্ঞানীরা তারা গবেষণা করতেন। তো এই সময় অনেক একাডেমি গড়ে ওঠে, বৈজ্ঞানিক সংস্থা ও একাডেমি ইউরোপে গড়ে ওঠে। যেমন ইংল্যান্ডে একটা একাডেমি গড়ে উঠেছিল, রয়্যাল একাডেমি, সারা পৃথিবীর মধ্যে সব থেকে বড় এবং প্রসিদ্ধ বৈজ্ঞানিকদের সংস্থা এই রয়্যাল একাডেমি। এছাড়া প্যারিস একাডেমি গড়ে উঠেছিল, আরো অনেক অনেক একাডেমি। তো এই সময় বিজ্ঞান চর্চায় অভূতপূর্ব অগ্রগতি ঘটে। কাদের হাত ধরে অগ্রগতি ঘটে? কোপারনিকাস, কেপলার, নিউটন, গ্যালিলিও, এই সমস্ত দিগ্বিজয়ী, কাল বিজয়ী বৈজ্ঞানিকদের হাত ধরে, এই সমস্ত বিজ্ঞানীদের হাত ধরে বিজ্ঞানের অগ্রগতি ঘটে। দেখো, এতদিন আমরা জানতাম, বা টলেমি যে ভূগোলবিদ ছিলেন প্রাচীনকালে, তিনি তার গ্রন্থে লিখে গিয়েছিলেন, জিওগ্রাফিকা বলে একটি গ্রন্থ লিখেছিলেন। সেই গ্রন্থে বলেছিলেন যে পৃথিবী এক জায়গায় দাঁড়িয়ে আছে আর সূর্য তার চারিধারে ঘুরছে। অর্থাৎ তার ধারণাটা ছিল পৃথিবী কেন্দ্রিক ধারণা। কিন্তু পরবর্তীকালে কেপলার বা কোপারনিকাস প্রথমে জানতে পারেন এবং তিনি গবেষণা করে দেখেন যে পৃথিবী নয়, সূর্য দাঁড়িয়ে আছে এই মহাবিশ্বের নাভি কেন্দ্রবিন্দুতে, এবং তাকে ঘিরে সমস্ত গ্রহগুলি আবর্তিত হচ্ছে। অর্থাৎ এখানে যে ধারণাটা গড়ে উঠছে তার নাম সৌর কেন্দ্রিক ধারণা, অর্থাৎ সূর্য কেন্দ্রিক ধারণা। দেখো, এখানে একটা পাঠ আছে তোমাদের, সূর্য কেন্দ্রিক মহাবিশ্বের ধারণা। ধর্মশাস্ত্রগুলোতে কিন্তু ওই টলেমির বক্তব্যই লেখা আছে যে পৃথিবী এক জায়গায় দাঁড়িয়ে আছে, পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরছে। ফলে যখন পরবর্তীকালে কোপারনিকাস এটা আবিষ্কার করেন, তখন কিন্তু সেটাকে তিনি প্রকাশ করতে ভয় পান, কারণ ধর্মগুরুরা তার বিরুদ্ধাচারণ করবে, তাকে হত্যা করতে পারে। এই কারণে তিনি কোনো কিছু প্রকাশ করেননি। তার জীবনের একেবারে শেষ দিকে এসে তার এক অনুগত ছাত্র ছিলেন, জার্মান ছাত্র রেটিকাস। এই রেটিকাসের উদ্যোগে তার এই গবেষণা প্রকাশিত হয় এবং মানুষ তখন জানতে পারে যে মহাবিশ্বের কেন্দ্রে সূর্য অবস্থিত এবং পৃথিবী তার চারিধারে ঘুরছে। অর্থাৎ এই সূর্য কেন্দ্রিক মহাবিশ্বের ধারণা মানুষের সামনে প্রথমে তুলে ধরছেন কোপারনিকাস। তাকে আরো বেশি প্রমাণিত করেন পরবর্তীকালে গ্যালিলিও দূরবীনের সাহায্যে, তার নিজের তৈরি করা টেলিস্কোপ বা দূরবীনের সাহায্যে তিনি এটাই প্রমাণ করেন যে কোপারনিকাসের ধারণা সত্য, পৃথিবী চতুর্দিকে ঘুরছে, সূর্যের চতুর্দিকে ঘুরছে। এই মহাবিশ্বের ধারণা তিনিও কিন্তু সাপোর্ট করেন এবং তিনি প্রচার করেন, এবং প্রচার করার ফলে ধর্মগুরুরা তাকে হত্যা করে, মানে তাকে গৃহবন্দী করে রাখে, এবং তার ফলে তার কিন্তু
জীবদ্দশায় তার খুব খারাপভাবে কাটে গ্যালিলিও, খুব মর্মান্তিক অবস্থার ভিতর দিয়ে তিনি তার শেষ জীবন অতিবাহিত করেন। এই গ্যালিলিওকে বলা হয় আধুনিক বিজ্ঞানের জনক। সেই আধুনিক বিজ্ঞানের জনককে খুব কঠিন অবস্থার ভিতর দিয়ে সারা জীবন কাটাতে হয়েছিল শুধু ধর্মগুরুদের চাপে পড়ে। কারণ ধর্মে লেখা রয়েছে বাইবেলে যে পৃথিবী এক কেন্দ্রে অবস্থিত, সূর্য তার চতুর্দিকে ঘুরছে, এর বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন। ফলে তার এই অবস্থা হয়, তাকে গৃহবন্দী করে রাখা হয়। এছাড়া নিউটনের কথা বলা যায়। নিউটন আবিষ্কার করেছিলেন মধ্যাকর্ষণ শক্তি, অভিকর্ষ বল। এছাড়া তিনি আরো অনেক কিছু আবিষ্কার করেন। রং আবিষ্কার করেন, যে সাদা রঙের মধ্যে 7টি রঙের মিশ্রণ রয়েছে। যে 7টি রং আমরা জানি বেনিয়া সহকলা, সেই রংটা কিন্তু সাদা রং থেকে উৎপত্তি। তাই এক্ষেত্রে তিনি একটা প্রিজম আবিষ্কার করেন এবং আরো অনেক অনেক মানে গতিসূত্র আবিষ্কার করেন, রং আবিষ্কার মানে রঙের সূত্র আবিষ্কার করেন, বর্ণের সূত্র আবিষ্কার করেন এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যেটা মহাকর্ষ বল আবিষ্কার করেন। তো এই সমস্ত বিজ্ঞানীদের হাত ধরে বিজ্ঞানের ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি ঘটে এবং এই সময়টাকে বলা হয় বিজ্ঞান বিপ্লব, সায়েন্টিফিক রিভলিউশন। এবং এই সময় অনেক একাডেমি, বৈজ্ঞানিক সংস্থা, ল্যাবরেটরি এগুলো গড়ে ওঠে। সবকিছু নিয়ে রয়েছে আধুনিক বিজ্ঞানের উত্থান। এরপরে দেখো রয়েছে জাদুবিদ্যা। তা মধ্যযুগে ইউরোপে জাদুবিদ্যা খুবই চর্চা করা হতো। কালা জাদু, ম্যাজিকের চর্চা করা হতো বিভিন্ন কারণে। এবং এই সময় আরেকটি বিষয় ছিল ডাইনি বিদ্যা। মেয়েদেরকে ডাইনি সন্দেহ করে তাদেরকে হত্যা করা হতো, জ্যান্ত পুড়িয়ে মারা হতো। প্রায় 10,000 নারীকে কিন্তু জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে, জীবন্ত অগ্নিদগ্ধ করা হয়েছে ইউরোপে। এগুলো নিয়ে অনেক সিনেমা রয়েছে, অনেক নভেল রয়েছে। এদেরকে বলা হয় উইচক্রাফট। তা এই জাদুবিদ্যা বা ডাকিনী বিদ্যা বা এখানে যে বললাম ডাইনি বিদ্যা, এগুলোকে কিন্তু আমাদেরকে জানতে হবে। এগুলো ইউরোপে একটা সময় ছিল, প্রায় 1000 বছর ধরে মধ্যযুগে এগুলো ছিল। এর ব্যাপক প্রভাব ছিল সমাজের উপরে। এরপরে দেখো রয়েছে জ্যোতিষশাস্ত্র, জ্যোতিবিদ্যা। জ্যোতিষশাস্ত্র অর্থাৎ গ্রহ নক্ষত্র নিয়ে যে গবেষণা, এই যে বিভিন্ন জ্যোতিষী হাত দেখেন, গ্রহ নক্ষত্রের নির্ধারণ করেন আমাদের হাত দেখে, এই শাস্ত্রকে কি বলা হয়? জ্যোতিষ শাস্ত্র। আর মহাকাশ নিয়ে যে গবেষণা, সূর্য, পৃথিবী, এই যে মহাকাশ নিয়ে গবেষণা, তাকে আমরা বলি জ্যোতিবিদ্যা। জ্যোতি মানে জ্যোতিষ্ক, নক্ষত্র, নক্ষত্র নিয়ে যে গবেষণা তাকে আমরা বলি জ্যোতি শাস্ত্র। তাহলে এখানে দুটি বিষয়, একটা জ্যোতিষ, একটা জ্যোতি। আগে কিন্তু দুটো একসাথে ছিল, কিন্তু যখন আধুনিক বিজ্ঞানের সূচনা হলো তখন এই দুটোকে ভাগ করে দেওয়া হলো। জ্যোতিষ শাস্ত্র আলাদা, জ্যোতি শাস্ত্র আলাদা। এরপরে দেখো রয়েছে সূর্য কেন্দ্রিক মহাবিশ্বের ধারণা, আমি একটু আগেই বললাম এটা। এরপরে রয়েছে ভৌগোলিক অভিযান। ভৌগোলিক অভিযান মানে ভূগোল, এক জায়গা ছেড়ে আরেক জায়গায় অভিযান করা, এর নাম ভৌগোলিক অভিযান। কেন করতে হলো ভৌগোলিক অভিযান? তার একটা কারণ রয়েছে। এই যে কনস্টান্টিনোপলের পতন হলো, পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল তুরস্কর সম্রাট দ্বিতীয় হামিদ দখল করে নিয়েছিলেন এবং এই কনস্টান্টিনোপলের রোমান গ্রিক পণ্ডিতরা তারা রোমে গিয়ে আশ্রয় নেয় এবং নবজাগরণ ঘটায়। এই সময়ে মুসলিমরা এই ভূমধ্য সাগর অবরোধ করে। ফলে ইউরোপের যেসব বণিকেরা এই ভূমধ্য সাগর দিয়ে প্রাচ্য এশিয়া দেশে এসে বাণিজ্য করতেন, ভারতবর্ষে এসে বাণিজ্য করতেন, সেই বাণিজ্য পথটা অবরোধ করে দেয় এই মুসলিম শাসকেরা। ফলে এই বাণিজ্য পথ বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। তখন প্রয়োজন হয় নতুন আর কোনো পথ আছে কিনা সেটা খুঁজে দেখার। এই প্রয়োজনের তাগিদ থেকে ভৌগোলিক অভিযান শুরু হয়। স্পেন, পর্তুগাল সমুদ্রের ধারে একটি দেশ ছিল ইউরোপে, এটাকে বলা হয় আইবেরিয়ান উপদ্বীপ। তো এই আইবেরিয়ান উপদ্বীপের স্পেন এবং পর্তুগাল, এখানকার যারা রাজারা ছিলেন তারা বিভিন্ন নাবিককে দিয়ে এই ভৌগোলিক অভিযানে পাঠান। যেমন কলম্বাসকে পাঠানো হয়েছিল ভারতে আসার জলপথ আবিষ্কার করার জন্য, কিন্তু তিনি তার বাঁ দিকে আসার কথা, কিন্তু তিনি গিয়েছিলেন ডান দিকে এবং আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন। এবং আমেরিকা দেশটাকে তখন বলা হতো নতুন বিশ্ব। মানে এত বড় আমেরিকা মহাদেশ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, দুটো মহাদেশ, এই দুই মহাদেশ আবিষ্কার করেছিলেন কলম্বাস। তা ঠিক এইভাবে ভাস্কো দা গামা পরবর্তীকালে 1498 উত্তমাশা অন্তরীপ পার হয়ে ভারতবর্ষে আসেন কালিকট বন্দরে। অর্থাৎ বিকল্প যে জলপথ সেটা কিন্তু আবিষ্কৃত হয় এবং ভৌগোলিক অভিযানের ভিতর দিয়ে এটা আবিষ্কার হয়। এই ভৌগোলিক অভিযানের পিছনে 3টি কারণ ছিল।
এক সোনা সোনা সংগ্রহ করা, মানে অর্থনৈতিক একটা লোভ বা লালসা ছিল। দুই ছিল ধর্ম, অর্থাৎ খ্রিস্টান ধর্মকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া। আর 4 নম্বর ছিল গৌরব, গ্লোরি, অর্থাৎ গৌরব অর্জন করা। নতুন নতুন ভৌগোলিক আবিষ্কার করে, নতুন নতুন দেশ আবিষ্কার করে নিজের জাতির যে গৌরব, সে গৌরবকে বৃদ্ধি করা। গোল্ড, গ্লোরি এগুলো ছিল কিন্তু, এবং গড, গোল্ড, গ্লোরি এবং গড, 3G বলা হয় এটাকে। এই 3G প্যাটার্নের জন্য এই ভৌগোলিক অভিযানগুলো পরিচালিত হয়েছিল। এর উদ্দেশ্য কি, ফলাফল কি, এসব নিয়ে আমাদের এখানে পড়তে হয়। কলম্বাসের আমেরিকা আবিষ্কার সব পড়তে হয়। এরপরে দেখো রয়েছে প্রযুক্তিবিদ্যা, অর্থাৎ টেকনোলজি। যেমন বিজ্ঞানের অগ্রগতি হয়েছে, তা বিজ্ঞানের হাত ধরে প্রযুক্তিবিদ্যার অগ্রগতি হয়, অর্থাৎ যন্ত্রপাতি নিয়ে যে কলা কৌশলের অগ্রগতি, সেটাও কিন্তু ইউরোপে এই সময় হয়। কৃষি ক্ষেত্রে প্রথমে এর প্রভাব দেখা যায়, কারণ কৃষি বা চাষবাসের ক্ষেত্রে নিত্য নতুন যন্ত্রপাতি আবিষ্কার হয়। যেমন ট্রাক্টরের কথা বলা যায়, বা ধান ঝাড়াইয়ের মেশিন, হারভেস্টার, এগুলো আমরা এখন দেখি। কিন্তু এই ধরনের কিছু নিত্য নতুন যন্ত্রপাতি এই সময় আবিষ্কৃত হয়, ফলে চাষবাসের ক্ষেত্রে আমূল পাল্টে যায় এবং নিবিড় প্রথায় চাষবাস শুরু হয়। নিবিড় প্রথা বলতে বৈজ্ঞানিক প্রথায় চাষবাস শুরু হয়। কীটনাশক ব্যবহার করা এবং ভালো উচ্চমানের বীজ বপন করা, জলসেচ ব্যবস্থা উন্নত করা, নানা রকম দিক দিয়ে ফসলকে আগের তুলনায় অনেক বেশি করে ফলানোর চেষ্টা করা হয়। এবং এই জন্য কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটে, এগ্রিকালচার রিভলিউশন, অর্থাৎ কৃষি বিপ্লব। কৃষি বিপ্লবের ফলে কি হয়, শিল্প বিপ্লব ঘটে। কৃষির হাত ধরে কৃষিজাত দ্রব্য নিয়ে শিল্পে পাঠানো হয় এবং সেখানে শিল্পে সেই জিনিসগুলো তৈরি হয়। তা কৃষি আর শিল্প দুটো কিন্তু একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত, একই মুদ্রার এপিঠ ওপিঠ। তাই কৃষি বিপ্লব হওয়ার দরুন শিল্প ক্ষেত্রেও বিপ্লব ঘটে। ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটে, পরবর্তীকালে ইংল্যান্ডের হাত ধরে জার্মানি বা ফ্রান্স, রাশিয়া, এগুলোতেও কিন্তু শিল্প বিপ্লব ঘটেছিল। তা কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটে। সামরিক ক্ষেত্রে বিপ্লব ঘটে। সামরিক বলতে সেনাবাহিনী, সামরিক বিদ্যা, মানে আগে যুদ্ধ হতো কি তলোয়ারের যুদ্ধ, হাতে হাতে যুদ্ধ, কিন্তু এখন গোলা বারুদ আবিষ্কার হয়েছে। চীন দেশ থেকে গোলা বারুদ আবিষ্কার হয়ে আরব দেশের হাত ধরে ইউরোপে যায় এই বারুদ। হ্যাঁ, বারুদের আবিষ্কার কিন্তু সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে একটা দিক চিহ্ন। তা বারুদের আবিষ্কারের ফলে যুদ্ধের গতি পুরোপুরিভাবে পাল্টে যায়। হাতাহাতি করার যে দিন, সেটা শেষ হয়ে যায়। এখন গোলা বারুদের যুদ্ধ হয় এবং যুদ্ধ আগের তুলনায় অনেক বেশি ধ্বংসাত্মক হয়ে ওঠে এবং নিত্য নতুন পদ্ধতিতে যে দুর্গে সেনারা থাকতেন, সেই দুর্গ তৈরি করা হয়। এমন শক্ত দুর্গ তৈরি করা হয় এবং দুর্গের উপরে করাতের দাঁতের মতো পাঁচিল তৈরি করা এবং ফাঁকে ফাঁকে কামান বসানো, সবকিছু মিলে দুর্গকে নতুনভাবে ঢেলে সাজানো হয় এবং দুর্গের পাঁচিলের দেওয়াল এমন শক্ত করা হয়, কামানের গোলাও কিন্তু দুর্গ ধ্বংস হবে না। তা এইভাবে সামরিক ক্ষেত্রে নানা রকম প্রযুক্তির আবিষ্কার হয়, নতুন নতুন গোলা বারুদ তৈরি হয়, বন্দুক, পিস্তল, কামান, এগুলো নিত্য নতুন ভাবে তৈরি হতে থাকে। এছাড়া যুদ্ধ জাহাজের ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটে। দেখো ইউরোপের বেশিরভাগ দেশের কিন্তু সমুদ্র তীরবর্তী অঞ্চলে অবস্থিত, তাই তাদের নৌবাহিনী তৈরি করতে হতো। তাই এই নৌবাহিনী তৈরি করতে গেলে জাহাজ একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তা খুব দ্রুতগামী জাহাজ তৈরি করার কৌশল এই সময় আবিষ্কৃত হয় এবং নতুন ধরনের যুদ্ধ জাহাজ বা জাহাজ নির্মাণের কৌশল এই সময় ইউরোপে করায়ত্ত হয় বা ইউরোপে চালু হয়। এরপরে দেখো যেটা রয়েছে মুদ্রণ বিপ্লব। এর আগে যেটা একটু বলি, প্রযুক্তিবিদ্যা, এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন হয়। সামরিক বিপ্লব, সামরিক ক্ষেত্রে বিপ্লব আসছে, কৃষি ক্ষেত্রে বিপ্লব আসছে, অর্থাৎ কৃষি বিপ্লব, সামরিক বিপ্লব, এগুলো আমাদেরকে পড়তে হবে। এরপরে দেখো রয়েছে মুদ্রণ বিপ্লব, অর্থাৎ প্রিন্টিং রিভলিউশন। প্রিন্ট করা, যেমন আমরা ছাপাখানায় বই ছাপাই, এটাকে আমরা কি বলি, মুদ্রণ। এটা গুটেনবার্গ প্রথমে এই মুদ্রণ যন্ত্র আবিষ্কার করেন 1453 নাগাদ তারও পরবর্তীকালে, এবং তিনি প্রথম বাইবেল অনুবাদ করেন। এর গুরুত্বটা কি? গুরুত্ব বিশাল গুরুত্ব, কারণ এতদিন ছিল পুঁথির দিন, তাল পাতা বা অন্য কোনো চামড়ার উপরে লেখা হতো এবং বইপত্র খুব কম ছিল। বই পড়ার লোক অনেক, কিন্তু বই সংখ্যায় খুব কম, ফলে জ্ঞান কিন্তু একটা জায়গায় সীমাবদ্ধ ছিল। স্কুলম্যানদের হাতে বা যেসব চার্চে পড়াশোনা শেখানো হতো, সেই চার্চের মধ্যেই জ্ঞানটা সীমাবদ্ধ ছিল, সাধারণ মানুষের মধ্যে জ্ঞান ছড়িয়ে পড়েনি। কিন্তু এখন ছাপাখানা আবিষ্কারের ফলে নতুন নতুন বই ছাপানো হয় এবং বই প্রচুর পরিমাণে ছাপানোর ফলে
বইয়ের মানুষের হাতে হাতে চলে আসে এবং বইয়ের একটা বাজার তৈরি হয় এবং বই একটা পণ্যে পরিণত হয় বই, এবং জ্ঞান আর শুধুমাত্র এক জায়গায় সীমাবদ্ধ না থেকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এর ফলে কি হয় যে জ্ঞানের স্ফুরণ ঘটে, নিত্য নতুন জিনিস আবিষ্কার হয়, মানুষের জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটতে থাকে বিভিন্ন ক্ষেত্রে, সাহিত্য, শিল্প, সঙ্গীত বা বিজ্ঞানের ক্ষেত্রে। তাই মুদ্রণ বিপ্লব না হলে এই বিজ্ঞান বিপ্লব হতো না, মুদ্রণ বিপ্লব না হলে বা অন্য কোনো বিভিন্ন যে সাহিত্য লেখা হয়েছিল নবজাগরণের যুগে, সেসব সাহিত্য কিন্তু লেখা হতো না। তাই মুদ্রণ বিপ্লব একটা কলকাঠি বা একটা চাবিকাঠি হিসেবে কাজ করেছিল এই প্রিন্টিং রেভলিউশন। এর গুরুত্বটা কি, এর প্রভাবটা কি, এটা আমাদেরকে পড়তে হয়। তো এই সব কিছু নিয়েছিল দিগন্তের প্রসার ইউনিট 6, যেখানে আমাদেরকে পড়তে হচ্ছে আধুনিক বিজ্ঞানের উত্থান, জ্যোতিষশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, জাদুবিদ্যা, ডাকিনী যোগিনী বিদ্যা, সূর্য কেন্দ্রিক মহাবিশ্বের ধারণা, ভৌগোলিক অভিযান। আমাদেরকে পড়তে হচ্ছে প্রযুক্তিবিদ্যা, কৃষি ক্ষেত্রে বিপ্লব, সামরিক ক্ষেত্রে বিপ্লব, জাহাজ নির্মাণের ক্ষেত্রে অগ্রগতি, আর পড়তে হচ্ছে মুদ্রণ বিপ্লব। এই মুদ্রণ বিপ্লব চীন দেশের কি অবদান ছিল, আরব দেশের কি অবদান ছিল, সবই আমাদেরকে পড়তে হয়। তো এই ছিল অল ওভার তোমাদের সিলেবাস। 3টি ইউনিট রয়েছে, 3টি ইউনিট আমি ডিটেলসে আলোচনা করলাম যে এইগুলো রয়েছে। এবার আমরা একবার অন স্ক্রিনে দেখে নেব সমগ্র লেখাটা, যদি তোমাদের কারোর লিখতে হয় দেখে তোমরা ওখান থেকে লিখে নিতে পারবে। এবং আমি অন স্ক্রিনে তোমাদের কিছুটা স্যাম্পল কোশ্চেন, যে স্যাম্পল কোশ্চেনও আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর এর পরের ভিডিওতে আমি তোমাদের যে সাজেশন রয়েছে সেই সাজেশন নিয়ে আসবো, এবং সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আমি একের পর এক এইভাবে ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে ডিটেলসে আলোচনা সহ তার প্রতিটা কোশ্চেনের কোয়ালিটি অ্যান্সার তোমাদের সামনে এনে হাজির করবো। তাই আমার এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। তো চলো এবার শুরু করি অন স্ক্রিনের টোটাল সিলেবাসটি আমরা আরেকবার দেখে। ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার সিলেবাস অ্যান্ড নাম্বার স্ট্রাকচার। দেখো টোটাল ইউনিট 3টি রয়েছে, ইউনিট 4, 5, 6, মার্কস 40, টোটাল এখানে 40 নম্বরের পরীক্ষা দিতে হবে তোমাদের সেকেন্ড সেমিস্টারে। 15 নম্বরের প্রশ্ন আসবে ইউনিট 4 থেকে, 10 নম্বরের প্রশ্ন আসবে 5 নম্বর ইউনিট থেকে, এবং 6 নম্বর ইউনিট থেকে আসবে 15 নম্বরের প্রশ্ন। 15, 10, 15 অর্থাৎ 40 নম্বরের টোটাল পরীক্ষা হবে। তার মধ্যে দেখো প্রথম ইউনিটটি দেখে নাও, প্রথম ইউনিট থেকে কত নম্বরের প্রশ্ন আসবে। দেখো ইউনিট 4, যেখানে মার্কস রয়েছে 15, অর্থাৎ ইউনিট 4 থেকে 15 নম্বরের প্রশ্ন আসবে। 3 টাইপের কোশ্চেন হবে, 8, 4, 3, প্রত্যেকটা প্রশ্ন মানে ক্যাটাগরির প্রশ্ন একটা করে আসবে। 8 মার্কসের একটি, 4 মার্কসের একটি, 3 মার্কসের একটি, মোট 15 নম্বরের 4 নম্বর ইউনিট থেকে। এরপরে দেখে নাও ইউনিট 5, ইউনিট 5 থেকে আসবে 10 নম্বরের প্রশ্ন। এখানে 2 ধরনের প্রশ্ন হবে, 4 নম্বরের প্রশ্ন এবং 3 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন একটি, 3 নম্বরের প্রশ্ন দুটি। এই মোট 10 নম্বর আসবে এই ইউনিট 5 থেকে। এবার দেখো ইউনিট 6, ইউনিট 6-এ আসবে 10 নম্বর, 15 নম্বর আসবে। তা 15 নম্বরের যে প্রশ্নগুলো আসবে 8, 4, 3, প্রতিটা ইউনিট থেকে একটা করে প্রশ্ন আসবে। 8 নম্বরের একটি, 4 নম্বরের একটি, 3 নম্বরের একটি। যেমনটা 4 নম্বর ইউনিটে ছিল ঠিক সেরকম 6 নম্বর ইউনিটেও কিন্তু সব একটা করে আসবে। 8, 4, 3 প্রত্যেকটায় একটা করে কোশ্চেন তোমরা পাবে। সিলেবাস, সিলেবাসে দেখো প্রথমে ইউনিট 4, ইউনিট 4-এর দুটো পার্ট রয়েছে, 4.1 এবং 4.2। তা আগে বলছি 4.1, 4.1-এরও আবার দুটো পার্ট রয়েছে, ভারতীয় প্রেক্ষাপট এ, ভারতীয় প্রেক্ষাপট এর ভিতরে যেগুলো রয়েছে দেখো কৌটিল্যের অর্থশাস্ত্র, জিয়াউদ্দিন বার্নির ফুতহাতি জাহানদারি, দিল্লির সুলতানির প্রকৃতি, এই 3টি বিষয় নিয়ে রয়েছে ভারতীয় প্রেক্ষাপট। এরপরে দেখো রয়েছে বি, ইউরোপীয় প্রেক্ষাপট, যেখানে রয়েছে গ্রিক ও রোমান সাম্রাজ্য, টমাস ক্রোমওয়েলের নব্য রাজতন্ত্র। এই এ এবং এই বি, এই দুটো নিয়েই কিন্তু 4.1। এরপরে আসে দেখো 4.2, যেখানে বলা হচ্ছে যে শাসন কাঠামো কেমন ছিল। 4.2-তে রয়েছে পারস্যের প্রাদেশিক শাসক খত্রফ, চীনের ম্যান্ডারিন, দিল্লির সুলতানি ইকতাদার, এবং শেষে রয়েছে মুঘল মানসবদার। এই সব নিয়েই কিন্তু ইউনিট 4। ইউনিট 5-এর নাম পরিবর্তনশীল সংস্কৃতি। এখানে যে বিষয়গুলো রয়েছে, প্রথমে রয়েছে ক্রুসেড বা ধর্মযুদ্ধ, পরেরটি নবজাগরণ অর্থাৎ স্থাপত্য ভাস্কর্য চিত্রকলার উপর নবজাগরণ কি প্রভাব ফেলে, পরেরটি রোমান ক্যাথলিক চার্চ, এর বিরুদ্ধে হচ্ছে প্রোটেস্ট্যান্ট ধর্ম আন্দোলন, মার্টিন লুথার। পরেরটি দেখো ভক্তি আন্দোলন, কনফুসীয় মতবাদ, তাওবাদ ও শিন্টো ধর্ম। এই সবগুলো নিয়ে ABCD এই 4টি টপিক নিয়ে রয়েছে ইউনিট 5। এরপরে শেষ যে ইউনিট রয়েছে ইউনিট 6, দিগন্তের প্রসার। তা এর ভিতরে অনেকগুলো পার্ট রয়েছে, মানে মডিউল বলা যায়।
দেখো এখানে প্রথম যে মডিউলটা রয়েছে আধুনিক বিজ্ঞানের উত্থান, পরেরটি জাদুবিদ্যা, জ্যোতিষশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, পরেরটি সৌরকেন্দ্রিক মহাবিশ্বের ধারণা, এবং শেষে রয়েছে ভৌগোলিক অভিযান, ভৌগোলিক আবিষ্কার, পরেরটি প্রযুক্তিবিদ্যা, কৃষি, সামরিক, জাহাজ নির্মাণ, এবং শেষে রয়েছে মুদ্রণ বিপ্লব, চীন, জাপান, আরবদের অবদান কী ছিল এক্ষেত্রে। তো এই ছিল সিলেবাস ইউনিট 4, 5, 6, এই 3টি ইউনিটের যে বাংলা ভার্সন তোমাদের সামনে তুলে ধরলাম। এরপরে আমরা দেখব কিছু নমুনা কোশ্চেন, কেমন টাইপের কোশ্চেন আসতে পারে। নমুনা প্রশ্নপত্র দেখো মার্কস 3, 3 নম্বরের প্রশ্ন এরকম আসতে পারে। অর্থশাস্ত্রের বিষয়বস্তু কি, ইক্তা ব্যবস্থা বলতে কি বোঝো, প্রযুক্তিবিদ্যা সম্পর্কে লেখো। এরপরে দেখো 4 মার্কসের কোশ্চেন কোন টাইপের হতে পারে। বার্নির ফতোয়া ই জাহানদারিতে রাষ্ট্রনীতি সম্পর্কে কি বলা হয়েছে, এ প্রশ্ন কিন্তু 8এও আসতে পারে। পরেরটি নয়া রাজতন্ত্রে টমাস ক্রোমওয়েলের ভূমিকা কি ছিল। পরেরটি মনসবদারি ব্যবস্থা কি, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরেরটি সুফি আন্দোলনের ফলাফলগুলি লেখো। তো এই টাইপের কোশ্চেন তোমাদের আসতে পারে 4 নম্বরের প্রশ্ন হিসেবে। এরপর দেখো 8 নম্বরের প্রশ্ন হিসেবে যেসব প্রশ্ন আসতে পারে, কয়েকটি স্যাম্পল কোশ্চেন আমি এখানে জাস্ট তুলে ধরছি। বার্নির ফতোয়া ই জাহানদারিতে রাষ্ট্রনীতি সম্পর্কে লেখো। নয়া রাজতন্ত্রে টমাস ক্রোমওয়েলের ভূমিকা লেখো। ভৌগোলিক আবিষ্কারের পটভূমি ও গুরুত্ব লেখো। এবং শেষে দেখো রয়েছে ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান কি। তো এই হচ্ছে 8 নম্বরের প্রশ্ন, এর আগে 4 এবং 3 বললাম। এগুলো নমুনা প্রশ্ন। তোমাদের সাজেশন আমি যেগুলো তোমাদের সাজেশনে যে প্রশ্নগুলো দেবো সেগুলোই তোমরা মূলত করবে। এর পরের ভিডিওতে আমি সাজেশন নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।